প্রতিটা রাতই বা মনে হতো যে হয়তো কাল সকাল দেখা হবে কি না। তো ওই একটা রাতই দুঃসহ কেটেছে। তাদের টার্গেট ছিল যে যদি কোনো অপারেশন হয়, কেউ যদি করে বসে তাহলে তারা আমাদেরকেও অ্যাটাক করবে আর কি। ফিজিক্যালি কাউকে টর্চার করে নাই। অসুস্থতা বলতে যেমন আমি নিজেরও প্রেশার ফল হওয়ার মতো অবস্থা হয়েছিল প্রথম দিন যখন অ্যাটাক করে তখন। তারপরে যে দিনে ওই যে রাতে তারা অপারেশন একটা অ্যাটেম্প নিয়েছিল সেই রাতে এরকম আমার মতো আরও কয়েকজন ছিল, তাদের মানে নার্ভ প্রেশার ডাউন হয়ে যাচ্ছিল, নার্ভ সিস্টেম উইক হয়ে আসছিল। কিন্তু এটা আমরা তাদেরকে বুঝতে দিই নাই। এটা হয়তো যারা একটু শক্ত মাইন্ডের তারা একজন আরেকজনকে সান্ত্বনা দিয়েছে, বা অনেক সময় এই জাতীয় পরিস্থিতিতে কিছু ফিজিক্যাল এক্সারসাইজ থাকে, এগুলো আমরা একটু স্লো করে করার চেষ্টা করেছি ওই জায়গাতে জিম্মি অবস্থাতেই, যাতে আমাদের ফার্দার কোনো মানে দুর্ঘটনার জন্য সম্মুখীন না হয়। তো এমনি সাধারণভাবে হয়তো ছোটোখাটো যেমন অ্যালার্জেটিক সমস্যা বা এই যে উদ্বেগ উৎকণ্ঠার কারণে ঘুম হয় না, বা অনেকে একটু গা হালকা গরম এই জাতীয় পরিস্থিতি ঘটেছে। এটা নেগলিজেবল যেটা বলা যায় সেই রেঞ্জের মধ্যে। মহান আল্লাহ তাআলার কাছে অশেষ শুকরিয়া জানাই যে আমি আমার হাজবেন্ডকে সুস্থভাবে এবং সহি সালামতভাবে ফিরে পেয়েছি। এর সঙ্গে অবশ্যই মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ওনার প্রতি কৃতজ্ঞতা জানাই, এবং আমাদের নৌ পরিবহন প্রতিমন্ত্রী ওনার কাছে কৃতজ্ঞতা জানাই। একই সঙ্গে এসআর শিপিং কেএসআরএম গ্রুপের অবশ্যই মেহরুল স্যার এবং শাহরিয়ার স্যার ওনাদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। আলহামদুলিল্লাহ সুস্থভাবে তাদেরকে ফেরত পেয়েছি, এটা আমার জন্য সবচেয়ে বড় আনন্দের বিষয়। 40% বেশি গ্লো, বিশ্বের 1 নম্বর গ্লো ক্রিম, নতুন গ্লো এন্ড লাভলি। ওরা ভয় করছিল যে রাতে হয়তো একটা অপারেশন করবে, এবং তাদেরও হয়তো টার্গেট ছিল যে রাতে হয়তো কিছু একটা অপারেশন করে বসবে, মানে রেস্কিউ অপারেশন। তো আমাদের যখন বুঝতে পারলাম, আমাদের ক্যাপ্টেন সাহেব উনি আমাদের এসআর শিপিংয়ের সঙ্গে যোগাযোগ করলেন, সিও সাহেব মেহরুল সাহেবের সঙ্গে এবং আমাদের ডিএমডি সাহেবের সঙ্গে। তো ওনারা সঙ্গে ওই সময় পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে যোগাযোগ করেছেন, এটি পররাষ্ট্রমন্ত্রী সাহেব নিজে বলেছেন আর কি, যোগাযোগ করেছেন। এবং বাংলাদেশ নেভাল ফোর্সের হেডকোয়ার্টারের মাধ্যমে বা বাংলাদেশের আর্মির হেডকোয়ার্টারের মাধ্যমে তারা আবার ইটালিয়ান যেটা নেভাল ফোর্স আসছে তাদের হেডকোয়ার্টারে এবং ইউনাইটেড নেশনের হেডকোয়ার্টারে যোগাযোগ করেছে। এবং উইদিন শর্ট টাইম 20-30 মিনিটস এরকম মানে বলা হচ্ছে, হয়তো আধা ঘন্টা 1 ঘন্টা হয়তো সময় লেগেছে। এর মধ্যে তারা তাদের সবগুলো অপারেশনাল এই যে ড্রোন, তারপরে যে রকেট হেলিকপ্টার দিয়ে আমাদের যে একটা ঘিরে রেখেছিল, এগুলো তারা ওখানে চলে যায়। তাদের নেভাল ফোর্সগুলো এই যুদ্ধ জাহাজগুলো তখন 1.5-2 মাইলের মধ্যেই অবস্থান করছিল। এখান থেকে তারা 10 মাইল দূরে, নটিক্যাল মাইল দূরে চলে যায়। তখন ডাকাতরা একটু আশ্বস্ত হয় যে না, হয়তো আর তারা অ্যাটাক করবে না। কিন্তু সারা রাতই তারা এভাবে জিম্মি করে রাখে। আমরাও একটু ভয়ে ছিলাম যে, কারণ যে উপরে এয়ারে আসে না, আন্ডার ওয়াটার দিয়েও তো তারা অ্যাটাকে চলে আসতে পারে, কারণ আজকাল তো প্রযুক্তি অনেক উন্নত। তো এই কারণে আমরা ভয়ে ছিলাম যে কোনো সময় কিছু একটা শুরু হয়ে যেতে পারে। তো ভয়টার চাইতে আমরা তখন পুরো প্রস্তুতি ছিলাম, যদি আর ফিরে না যেতে পারি তাহলে জন্য পরিবার ভালো থেকে এই দোয়াগুলো আমরা তখন করেছি। নিজেদের যেগুলো মানে শেষ সময় আমাদেরকে যে শিক্ষাগুলো থাকে, যে মানে দোয়াগুলো পড়তে হয়, এগুলো আমরা বসে পড়তাম। আর ওইখানে ওই যে এক জায়গাতেই নামাজ, একটা টয়লেটে সবাই মিলে আমরা ইউজ করতাম, জাস্ট সার্ভাইভাল টেকনিকের জন্য যেটা। তো ওই একটা রাতই দুঃসহ কেটেছে। তারপরের দিনে আর আসে যখন সরকার থেকে এটা নির্দেশ দেওয়া হয়েছে যে যেন আমাদেরকে কেউ অপারেশন করতে না আসে। তো তারপর থেকে আস্তে আস্তে অন্য ইয়েরা আর এত কাছাকাছি আসতো না, আসতো বিভিন্ন 5-7 নটিক্যাল মাইল দূরে থাকতো, সেখান থেকে হয়তো রাউন্ড দিয়ে তারা চলে যেত আর কি। ফাইনালি যখন আমরা 14 তারিখে রেস্কিউ হইলাম, তখন আমরা এত আনন্দ অপ্লুত হলাম যে
এটা এই মুহূর্তটা মনে হয় আর জীবনে কোনোদিন আমরা ফিল করি নাই। প্রত্যেকটা নাবিকই ওই সময় যে একটা আনন্দঘন মুহূর্ত ফিল করেছিলাম ওই যেদিন তারা আমরা মুক্তি হয়েছিলাম ওই দিনটাতে। আমরা পরিবারের সঙ্গে যোগাযোগ করতে পেরেছিলাম একটা বিশেষ পদ্ধতিতে, যে আমাদের জাহাজে ইন্টারনেটের একটা সার্ভিস ছিল, এটা পাইরেটসরা জানতো না। তারা সব ফোন সিজ করে নিয়েছিল, আমাদের মোবাইল, ল্যাপটপ যেটা ছিল সবগুলো আমাদের কাছে ডলার, টাকা পয়সা, অন্যান্য ফরেন কারেন্সি মুদ্রা যেগুলো ছিল সবগুলো তারা সিজ করে নিয়ে নেয়। কিন্তু আমাদের নাবিকদের যে ওই যে একটা সেকেন্ড ব্যাকআপ প্রসেস সবসময় মাথার মধ্যে থাকে, যে সবার কাছে দুটো করে ফোন থাকে, যেটা একটা ডিক্লার আর একটা হিডেন। তো ওই হিডেনগুলো দিয়ে আমরা ফ্যামিলির সঙ্গে যোগাযোগ করতাম। এবং যোগাযোগ করার মেন কারণ হচ্ছে যে আমরা তো সারভাইভ করতে পারবো, কিন্তু আমাদের যে আমরা কী মুহূর্তে আছি, কী পরিস্থিতিতে আছি, এগুলোর টেনশনে দেখা যায় যে অনেকে বৃদ্ধ বাবা মা আছেন, স্ত্রী আছেন, যাদের আমাদের যেমন জাহাজে থাকাকালীন 2 জন নাবিকের সন্তান প্রসব হয়, এবং তাদের যে এইসব পরিস্থিতিতে মিসক্যারেজ হয়ে যায় বা তারা টেনশন দুশ্চিন্তা থেকে নানা ধরনের দুর্ঘটনার শিকার হয়। তো এইগুলো মানে অ্যাভয়েড করার জন্য আমাদের এসআর শিপিংও তারাও ইন্টারনেটের যে ফ্যাসিলিটিগুলো কন্টিনিউ রাখা, এগুলো আমাদের সাপোর্ট দিয়েছে। সোমালিয়াদের জলদস্যুদের কাছে 33 ডেজ ওখানে আমরা জিম্মি ছিলাম। তো সময়গুলো প্রথম দিকে খুবই ভয়ঙ্কর বা দুর্বিষহ দিনের মতো কেটেছে, যে প্রতিটা রাতি বা মনে হতো যে হয়তো কাল সকাল দেখা হবে কি না। কারণ রাতে বিভিন্ন অথরিটি মানে ইউনাইটেড নেশনের নেভাল ফোর্স, ইউরোপিয়ান ইউনিয়ন নেভাল ফোর্স, ইউএস নেভাল ফোর্স, ইন্ডিয়ান নেভাল ফোর্স, এয়ারক্রাফট, ইউএস এয়ারক্রাফট, এরা বিভিন্ন সময় এসেছিলো আর কি আমাদের রেস্কিউ করবার জন্য। প্রথম দিকে থাকতো বলতে তারা আমাদেরকে জিম্মি করে রাখতো, যে তাদের টার্গেট ছিল যে যদি কোনো অপারেশন হয়, কেউ যদি করে বসে, তাহলে তারা আমাদেরকেও অ্যাটাক করবে আর কি। এবং এই জন্য ভারী অস্ত্রশস্ত্র নিয়ে আমাদের উপরে তারা চড়াও হয়ে থাকতো সবসময়।